আসসালামু আলাইকুম পোলাপাইন, কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছো। এসএসসি 26 মিশন ফাইট ব্যাক করছে। আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি, আমি ইন্তিসার কায়েস। এবং আজকে আমরা যে গল্পটা পড়বো সেটা হলো শুভা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আচ্ছা, একটা জিনিস ইমাজিন করো তোমরা। প্রথমে একটা মেয়ে আছে, মেয়েটা কথা বলতে পারে না, এবং এই কথা বলার কারণে, কথা না বলতে পারার কারণে তার ফ্যামিলি, ফ্রেন্ডস, আশেপাশে যারা আছে সবাই তাকে একটা অন্য চোখে দেখে। তো এতে সে এখন প্রকৃতি, তার যে প্রকৃতির চারপাশে যে পশু পাখি আছে তাদের সাথে সে কথা বলে, এবং এটার মাঝেই সে শান্তি খুঁজে পায়। এমন একটা মেয়ের কথা তুমি চিন্তা করো। চিন্তা করার দরকার নাই, এইরকমই একটা কাহিনী নিয়ে রচিত হয়েছে এই গল্পটা। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268, 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। মজার বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ এবং আমার জন্ম তারিখ দুইটাই সেম। তাহলে মাথায় রেখো, 7ই মে 1861 খ্রিস্টাব্দে তিনি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী, এবং তার পিতামহ, পিতামহ মানে হচ্ছে দাদা, তার পিতামহের নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই তিনটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, মাথায় রেখো। শুধু মাথায় না, খাতায় নোট করে রাখো। সবাই খাতা নিয়ে বসে এবং নোটটা করো ভালো করে। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজিতে গীতাঞ্জলি সং অফারিংস, মানে হচ্ছে তা কবিতাটা, গীতাঞ্জলি ছিল তার বাংলা কাব্য, কিন্তু তিনি নোবেল কিন্তু এই বাংলাটার জন্য পান নাই, বরং এটা বাংলার একটা ইংলিশ ট্রান্সলেশন হয়েছিল, যেটা ইয়া হচ্ছে গীতাঞ্জলি দ্য সং অফারিংস। ওই সংকলনটার জন্য তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার তারা পাইছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য পাইছেন? গীতাঞ্জলি সং অফারিংসের জন্য। এবং পেলেন কত সালে? 1913 সালে। এরপরে আসি, 1901 সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর। তার অজস্র রচনার মধ্যে রয়েছে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোড়া, ঘরে বাহিরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি। তো তার মৃত্যুটা আসি 22শে শ্রাবণ 1348 সালে, অর্থাৎ 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এখানে যে রচনাগুলো আছে, এই রচনাগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই রচনাগুলো অবশ্যই একটু করে পড়ে রাখবে, এই যে রচনাগুলো। এই তাহলে আমাদের কবি পরিচিতি। এবার আসলে আমরা মূল গল্পে যাই। আচ্ছা, মূল গল্পে যাওয়ার আগে আমরা চরিত্র সম্পর্কে জেনে নিই। গল্পের চরিত্র কি কি আছে। প্রথমে আছে শুভা। শুভার আসল নাম কিন্তু সুভাষিনী। তার বড় দুইটা বোন আছে, একজন হচ্ছে সুকেশিনী এবং আরেকজন হলো সুহাসিনী। মা তাকে দেখতেন নিজের ত্রুটি স্বরূপ, এটা শুভা সম্পর্কে বলা হচ্ছে। শুভা তাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন। বাবা শুভাকে বেশি ভালোবাসতেন। শুভার বন্ধু ছিল সর্বশী এবং পাঙ্গলি, এছাড়া ছাগল, বিড়াল, শাবক। এই সর্বশী ও পাঙ্গলি হচ্ছে শুভাদের গোয়ালের দুইটা যে গাভী ছিল, দুইটা গাভীর নাম হচ্ছে সর্বশী এবং পাঙ্গলি। এরপরে আসি, তার পিতা, শুভার পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ। তিনি শুভাকে বেশি ভালোবাসতেন। শুভার মাতা সম্পর্কে বলা হয়েছে, মা শুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন। এছাড়াও এখানে প্রতাপ একটা ক্যারেক্টার আছে। সে কে ছিল? গোসাইদের ছেলে। গোসাইদের ছেলে ছিল, তার নাম হচ্ছে প্রতাপ। প্রতাপ হচ্ছে নিতান্তই অকর্মণ্য ছিল, কোনো কাজ পারতো না আর কি, অকর্মণ্য ছিল। তার প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা, অর্থাৎ প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। আর প্রতাপের মাছ ধরা সঙ্গী ছিল শুভা। একটু কি আমাদের চরিত্র পরিচিতি। এরপর আছে সারসংক্ষেপ। সারসংক্ষেপটা আমরা পরে আসি মূল গল্পতে। আসো, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল, তখন কে জানিত সে বোবা হইবে। দেখো, এটা এটা আইরনি হয়ে গেল না? সুভাষিনী মানে কি? যে সুন্দর ভাষায় কথা বলে সেই হচ্ছে সুভাষিনী। কিন্তু সুভাষিনী রাখা হইলো, কিন্তু সে কথাই বলতে পারে না। এই জিনিসটাই এখানে বলা হলো, যে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হলো, কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী, সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটার নাম রাখেন সুভাষিনী। তাহলে সুভাষ, এখান থেকে আমরা পেলাম যে শুভা বা সুভাষিনী ছিল 3 বোনের মধ্যে সবচেয়ে ছোট। তার বড় দুইটা বোন ছিল, একটা হলো সুকেশিনী আর একটা হচ্ছে সুহাসিনী। নামের মিল রাখার জন্য তার বাবার তার নাম রাখতেন সুভাষিনী। এখন সংক্ষেপে সকলে তাকে শুভা বলে ডাকে। দস্তুর মত অনুসন্ধান ও অর্থ ব্যয় বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়েছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে। মানে শুভার বড় দুই বোন অর্থাৎ সুকেশিনী সুহাসিনীর বিয়ে হয়ে গেছে। দস্তুর মত অনুসন্ধান মানে ভালো রকম অনুসন্ধান
এবং অর্থ ব্যয় এবং বিরাট আয়োজন অর্থ ব্যয় করে দুইজনের বিয়ে হয়েছে, কিন্তু শুভা বিয়ে হচ্ছে না কারণ সে কথা বলতে পারে না, সে পিতামাতার মনে নীরব হৃদয়ভারের মতো আছে। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, মানে যে কথা বলে সে যে তারও যে অনুভূতি আছে এটা অনেকে ধারণা করতে পারে না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতেই বুঝিয়া লইয়াছিল। মানে সে যে তার পিতার তার অভিশাপ স্বরূপ আসে সেটা সে শুভ ছোটবেলা থেকে বুঝছিল, কারণ সে কথা বলতে পারতো না। কিভাবে বুঝছিল? তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতেই সর্বদা চেষ্টা করিত। মানে শুভ সবসময় একা একা থাকতো, সবার কাছ থেকে গোপনে থাকতো। মনে করি তো আমাকে সবাই ভুলিলে বাঁচি, সে এটা ভাবতো যে আমাকে সবাই ভুলিলেই বাঁচি। দেখবা অনেকে আছে কিন্তু যে একা থাকতে পছন্দ করে, অবশ্যই তার কোনো একটা খারাপ স্মৃতি আছে, এই কারণেই সে একা থাকে। সে নাহলে তো মানুষ আর একা থাকতে চায় না সাধারণত। কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতা মাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। দুঃখ কিন্তু সহজে ভোলা যায় না, সে পিতামাতার মনে সবাই পিতামাতা সবসময় তার কথাই চিন্তা করতো আর কি। বিশেষত তাহার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহার মা মানে শুভার মা শুভাকে নিজে একটি ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে বেশি দেখেন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে শুভার মা যে ছিল, শুভার মা শুভাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতো, কারণ সে কথা বলতে পারতো না। কন্যার কোনো অসম্পূর্ণ দেখিলে সেটা যেন বিশেষভাবে নিজের লজ্জার কারণ বলিয়াই মনে করেন মা আর কি। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন। তাহলে শুভাকে বেশি ভালোবাসতেন কে? তার পিতা বাণীকণ্ঠ শুভাকে একটু বেশি ভালোবাসতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। তাহলে শুভার মা শুভাকে কি মনে করতো? নিজের গর্ভের কলঙ্ক মনে করতো। কাকে মনে করতো? শুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতো শুভার মা। এরপরে বলা হলো শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। শুভা সম্পর্কে এখানে বলা হচ্ছে তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, মানে দীর্ঘ চোখের পাতা বিশিষ্ট বড় দুইটা কালো চোখ ছিল, শুভার রূপের বর্ণনা করা হচ্ছে। এবং তাহার ওষ্ঠাধর মানে হচ্ছে উপরের এবং নিচের ঠোঁট, এই দুইটা ঠোঁট, এটা বলা হচ্ছে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। এরপরে আমরা যদি যাই, কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় সেটি ভুলও হয়। মানে মানুষের কথা বুঝতে আমরা অনেক সময় ভুল করি না, মানুষ কি বুঝাতে যাচ্ছে, কারণ এক্সপ্রেশনের উপরও মানুষের কথা অনেকটা ডিপেন্ড করে। তো নর্মালি মানুষের কথা বুঝতে সেক্ষেত্রে এক্সপ্রেশন তার বুঝতে হয়, অনেক সময় এটা ভুলও হইতে পারে। কিন্তু কিন্তু এখানে কি বলা হলো? কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, আবার কখনো ম্লান ভাবে নিভিয়ে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়া ওঠে। কিন্তু যে চোখের যে ভাষাটা আছে না, চোখের ভাষা কিন্তু অনেক অপরূপ। চোখের ভাষা কিন্তু খুব তর্জমা করতে হয় না। দেখবা যত বড় বড় অভিনেতা অভিনেত্রীরা আছে তারা চোখের এক্সপ্রেশনের মাধ্যমে কিন্তু অনেক কিছু বুঝাইতে পারে। তো চোখের ভাষা আসলে তর্জমা করতে হয় না, চোখের ভাষা দেখলেই মানুষ তার মনে আসলে কি আছে সেটা বুঝতে পারে খুব ভালোভাবে। এরপরে বলল মুখের ভাব বই আজন্মকাল যাহার জন্য ভাষা নেই, তাহার চোখের ভাষা অসীম উদার অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। আসলে মুখের ভাব বই আজন্মকাল যাহার ভাষা নেই, মুখের ভাব বা ভাষা যার নেই মানে শুভার, তাহার চোখের ভাষা অসীম উদার। তাহলে শুভার চোখের যে ভাষা সেটা উদার এবং অতল স্পর্শ গভীর। অতল স্পর্শ গভীর বলতে কি বোঝায়? যেটা তল নাই সেই, দেখো তল স্পর্শ মানে যেটা তল বা নিচের অংশকে স্পর্শ করা যায়, অতল স্পর্শ মানে যেটা নিচে তুমি স্পর্শই করতে পারবে না, মানে অনেক গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। তাহলে শুভার চোখের ভাষাকে কিসের সাথে এখানে তুলনা করছি আমরা? শুভার চোখের ভাষাকে তুলনা করা হলো স্বচ্ছ আকাশের সাথে এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি, এই দুইটার সাথে শুভার চোখের ভাষাকে আমরা তুলনা করলাম। এই বাক্যহীন মনুষ্যত্বের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। কি সেই মহত্বটা? এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, কারণ শুভা কথা বলতে পারতো না।
তাহার সহিত খেলা করিত না। সুভা একদম এই কারণে একা ছিল, তার সাথে কেউ খেলা করতো না, মূলত তার কোনো বন্ধুই ছিল না আসলে। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। দ্বীপ্রহর মানে কি জানো? দ্বীপ্রহর মানে হচ্ছে দ্বিতীয় প্রহর। দ্বিতীয় প্রহর মানে হচ্ছে দুপুরবেলা। দেখবা দুপুরবেলায় কিন্তু যখন ভর দুপুর হয় তখন সবকিছু একদম মানে সবকিছু থেমে যায় আর কি। মানুষ ভাত ঘুম দিচ্ছে অথবা খাওয়া দাওয়া করছে, তো সবকিছু একটু শান্ত থাকে, নির্জন থাকে। এরপরে বললো গ্রামের নাম চণ্ডীপুর। তাহলে সুভা যে গ্রামে থাকতো সেই গ্রামটার নাম কি? সুভা যে গ্রামে থাকতো সেই গ্রামটার নাম হচ্ছে চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার আশা নয়। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। তাহলে এখানে যে নদীটার কথা বলা হচ্ছে সেটার নাম হচ্ছে নিরলসা তন্বী নদী। নিরলসা তন্বী। তো এই নদীটার কথা বলা হচ্ছে, এখানে একটা নদীর নাম পেলাম, সেটা হচ্ছে নিরলসা তন্বী নদী, এবং এই নদীটা বাংলাদেশের ছোট্ট একটা নদী, গৃহস্থের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নয়। দেখো এখানে নদীটাকে বলা হয় গৃহস্থের মেয়েটির মতো, গৃহস্থ ঘরের মেয়েটির মতো, সরি, গৃহস্থ ঘরের মেয়েটি বলতে দেখো যে যে সকল মেয়েরা আগেকার যুগে এটা ছিল অ্যাকচুয়ালি, যে মেয়েরা কিন্তু ঘরের বাইরে বাইরে হতে পারতো না। তো ওই ঘরের আঙ্গিনা পর্যন্তই তার প্রসার ছিল, মানে খুব বেশি দূর সে যেতে পারতো না। তো এই নদীটাও খুব বড় নদী না, ছোট্ট একটা নদী, খুব বেশি দূর তার প্রসার নয়। এরপরে বলা হইল নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য করিয়া চলিয়াছে। এই জিনিসটা দেখো এখানে নদীর সাথে কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস মিলাইছে। দেখো এখানে কি বললো, নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়াছে, দুই ধারের গ্রামের সকলের পক্ষে সঙ্গেই যেন তাহার একটা না একটা সম্পর্ক আছে। দেখবা যে মেয়েদের কিন্তু, মেয়েরা যারা আছে, যারা হাউস ওয়াইফ বা গৃহিণী যারা আছে, তারা কিন্তু দুই দিকেই সম্পর্ক রক্ষা করে। তারা স্বামীর ঘরের সাথে সম্পর্ক রক্ষা করছে, আবার তার বাবার বাড়ির সাথে সম্পর্ক রক্ষা করছে। দুই দিকে তারা পরিচিত এবং দুই জায়গাতেই তারা খুব বেশি কথা বলে না, নিজের কাজটা সে শান্তি মতো করে চলে যাচ্ছে। তো কিন্তু দুইজনের সাথে তার সম্পর্ক আছে, ঠিক এই নদীটারও যেন তেমন একটা সম্পর্ক আছে। এরপরে বলা হলো বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে। তাহলে বাণীকণ্ঠের ঘরটা কোথায়? বাণীকণ্ঠকে, বাণীকণ্ঠ হচ্ছে সুবার বাবা কিন্তু। তো বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। তাহার বাখারির বেলা, তাহলে এখানে দেখো তার ঘরে কি কি আছে সেটা এখন বলা হচ্ছে। তার ঘরের মধ্যে আছে, আমরা দেখতে পাচ্ছি বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। তাইলে তার এই ঘরটা হচ্ছে, তার যে বাণীকণ্ঠে যে বাড়িটা সেটা নদীর একদম উপরেই, এবং তার ঘরের মধ্যে এই সকল জিনিসপত্র আছে, এই যে বাখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, মানে সে অনেক বড় লোক আর কি তারা, এবং এটা যে কারোরই দৃষ্টি আকর্ষণ করবে। এই গ্রাহস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কি না জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সেই নদী তীরে আসিয়া বসে। মানে নদীর উপরেই যেহেতু, এই যে এত সচ্ছলতার মাঝে এই চুপচাপ থাকা এই মেয়েটা আসলে কারণ নজরে পড়ে না, পড়ার কথাও না, কিন্তু এই মেয়েটা যখনই সময় পায় এই যে তন্বী নদী, নিরলসা তন্বী যে নদীটা আছে, এই নদীটার কাছে এসে সে বসে, একাকী বসে থাকে। এরপরে আমরা যদি যাই, বলা হলো কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতকটা তর আচ্ছা, এই স্লাইডটা দুইবার আসছে, পরের স্লাইডে যদি আমরা যাই, হ্যাঁ, প্রকৃতি যেন তাহার ভাষা অভাব পূরণ করিয়া দেয়। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, মানে হচ্ছে এই যে সুভা যে নদীর কাছে যে বসে থাকে, প্রকৃতি তার ভাষার অভাবটা পূরণ করে দেয়। কিভাবে পূরণ করে? নদীর কলকল ধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। তাহলে এখানে বলা হলো যে নদীর কলকলধ্বনি, মানুষের লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তারপর তরুর মর্মর মানে গাছের পাতার শব্দ, সবকিছুই যেন তার এই ভাষার যে অভাব, সে কথা বলতে পারে না, এই অভাবটাকে পূরণ করে দিচ্ছে এই প্রকৃতির সকল বস্তুগুলো বা বিষয়গুলো। এরপরে বলা হলো প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘশ্বাস।
এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, এই যে মধ্যাহ্নে যখন মাঝি জেলেরা খাইতে যাইতো, গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ এবং সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। আমি তোমাকে বলছি না যে দুপুরবেলা সবকিছু গ্রামে গ্রামে কিন্তু দুপুরবেলা সবকিছু একদম নিস্তব্ধ হয়ে যায়। তো তখন এই যে একটা নিশ্চুপ প্রকৃতি থাকে, প্রকৃতিতে কোনো শব্দ থাকে না, এবং এই যে বোবা মেয়ে, তাহলে একটা নিশ্চুপ প্রকৃতির সাথে একটা নিশ্চুপ মেয়ে বা বোবা মেয়ের সন্ধি এখানে ঘটানো হলো। এরপরে কি বললো, গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী এবং পাঙ্গুলি। তাহলে গোয়ালের দুটো গাভীর নাম হচ্ছে সর্বশী এবং পাঙ্গুলি, সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই। মানে এই যে শুভা তো আসলে কথা বলতে পারতো না, তো এই গাভী দুইটা কখনো, এই যে সর্বশী বা পাঙ্গুলি, এই দুইটার নাম, এই গাভী দুইটা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনত, মানে শুভার পায়ের শব্দ তারা চিনত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহার ভাষা অপেক্ষা সহজে বুঝিত। মানে এই যে গাভীগুলা শুভার ভাষা অপেক্ষা সহজে এই জিনিসটা বুঝিত। আচ্ছা, একটা জিনিসকে খেয়াল করছো তোমরা, এখানে কিন্তু গাভীর কথা বলা হয়েছে, গাভীর না বলে অন্য কিছু কিন্তু বলতে পারতো কবি, কিন্তু গাভীর কথা বলা হয়েছে কেন, আমরা একটু পরে এটা বুঝতেছি। দেখো, শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভৎসনা মানে হচ্ছে অপমান করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিত। শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। তাহলে এখানে দেখো, শুভা কি করত, দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা মানে সর্বশীর গলা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত, মানে কানের কাছে গলা ঘষত, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে চায় শুভার গা চাটত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহলে শুভা প্রতিদিন কয়বার যাইত গোয়াল ঘরে, নিয়মিত 3 বার করিয়া সে গোয়াল ঘরে যাইত শুভা। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টি হইতে তাহারাকে একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত, এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। তাহলে এখানে আমরা বুঝতে পারতাম যে শুভ, যে দুইটা বন্ধু ছিল, দুইটা গাভী ছিল সর্বশী এবং পাঙ্গুলি, তারা শুভাকে সান্ত্বনা দিত। কিভাবে সান্ত্বনা দিত, এই যে এখানে বলা হইলো, তার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো। তাহলে শুভা প্রতিদিন কয়বার গোয়াল ঘরে যেত, শুভা প্রতিদিন 3 বার গোয়াল ঘরে যেত, এবং অনিয়মিত যাতায়াত ছিল, অর্থাৎ ধরো ঘরে কেউ তাকে কোনো খারাপ কথা বললো, কেউ কোনো খোঁটা দিল, তখন তার মন খারাপ হয়ে গেল, তখন সে গোয়াল ঘরে গেল। এরপরে আমরা যদি যাই, ইহা ছাড়া ছাগল ও বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভা এরূপ সমকক্ষ মৈত্রী ছিল না, তথাপি তাহার যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটিত নিঃসংকোচ অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত, এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে সে তাহার নিদ্রাকর্ষণে বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় সে প্রকাশ করিত। আচ্ছা, তাহলে এখানে আমরা বোঝাচ্ছি শুভার মূল দুইটা বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ড যেটাকে বলি, দুইটা ছিল, একটা হচ্ছে সর্বশী এবং পাঙ্গুলি। এছাড়াও তার দুইটা আরো বন্ধু ছিল, একটা হচ্ছে ছাগল আর বিড়াল শাবক, কিন্তু তার সাথে অত ভালো সমকক্ষ ছিল না। কেন ছিল না, একটা জিনিস খেয়াল করবা, গাভী বা গরু যারা থাকে না, এরা কিন্তু খুব বেশি ডাকে না, খুব অল্পই ডাকে, কিন্তু ছাগল দেখবে একটু হলেই ডাকে, আবার বিড়ালও অনেক চঞ্চল, কিন্তু শুভা কিন্তু তেমন না। বন্ধুত্ব তো আসলে সমানে সমানে হয়, তাই না? তো শুভা দেখো, শুভা মেয়ে, দুইটা গাভী, গাভীরাও খুব কম ডাকে, তেমনি শুভ কথা বলতে পারে না। তো এই দিক থেকে তাদের সবচেয়ে ভালো বন্ধু ছিল শুভার ওই দুইটা গাভী। তাহলে দেখছো খুব সুন্দরভাবে কিন্তু এখানে লাইন টু লাইন প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে গল্পটা লেখা হয়েছে। তারপরে এখানে বলা হলো যে বিড়ালের কথা বলা হলো। আচ্ছা, বিড়ালটা যখন রাত্রেবেলা শুভর গরম কোল পাইতো, তখন সে এবং তখন শুভা কি করতো, তখন শুভা হাত বুলাই দিত বিড়ালের গায়ে, এবং এটা বিড়ালে ঘুমাইতে যে খুব সহায়তা করে সেটাও বিড়ালটা শুভাকে বুঝাইতো। আমাদের যাদের বাসায় বিড়াল আছে আমরা এই অনুভূতিটা বুঝতে পারি, আমারও আছে, আর যাদের আছে তারা খুব ভালোভাবে বুঝতে পারি যে বিড়াল পালা আসলে কত আনন্দের। তারপরে কি বললো, উন্নত শ্রেণীর জীবের মধ্যেও শুভা আরো একটা সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন,
কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। উন্নত শ্রেণীর জীব বলতে কি বোঝানো হয়েছে? উন্নত শ্রেণীর জীব বলতে মানুষ, মানে মানুষের মধ্যেও শুভার একটা বন্ধু ছিল। এগুলো তো প্রকৃতির বন্ধু বা জীব জন্তু, কিন্তু মানুষদের মধ্যেও শুভার একটা বন্ধু ছিল। কিন্তু তাদের সম্পর্কটা কেমন ছিল সেটা আসলে বোঝা যায় না, কারণ শুভা কথা বলতে পারতো না, এবং আর যে তারা একটা যে বন্ধু ছিল সে আবার কথা বলতে পারতো। এবার আসি আমরা, সেই বন্ধুটা কে? গোসাইদের ছোট ছেলে, তাহার নাম প্রতাপ। তাহলে তার এই বন্ধুটার নাম কি? এই যে সে হচ্ছে গোসাইদের ছোট ছেলে এবং তার নাম হচ্ছে প্রতাপ। লোকটি নিতান্তই অকর্মণ্য। তাহলে প্রতাপ কিরকম? প্রতাপ হচ্ছে অকর্মণ্য, সে কোনো কাজ করতে পারতো না। সেই যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়েছে, মানে বাবা মা আশা ছেড়ে দিছে। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়। যেমন এই যে প্রতাপ, সে হচ্ছে মানে একটা অকর্মণ্য লোক, সে কোনো কাজ করতে পারতো না, কিন্তু নিঃসঙ্গ লোক যারা, যেমন শুভ একটা নিঃসঙ্গ, তার কোনো বন্ধু নাই, তাদের আবার প্রিয় পাত্র। কিভাবে প্রিয় পাত্র হয় সেটা এখন আমরা দেখব। কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়, তাদের সাথে সবাই বন্ধুত্ব করে আর কি। শহরের যেমন একটা আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে এরকম 2-4টা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়, কারণ এদের কোনো কাজ নেই, এদের যখন তখন পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। তাহলে প্রতাপের শখ কি ছিল? প্রতাপের শখ ছিল নদীতে ছিপ ফেলে মাছ ধরা, এটা ছিল প্রতাপের শখ। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়, এই ছিপ ফেলে মাছ ধরে অনেকটা সময় সহজেই কাটানো যায়। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যায়, মানে ইহাকে বলতে কাকে? এই যে প্রতাপকে প্রায় এই কাজ করতে দেখা যায়, মানে সে নদীর তীরে ছিপ ফেলে মাছ ধরতো, এবং এই উপলক্ষে সুভার সহিত তার প্রায় সাক্ষাৎ হইতো, সুভার সহিত তার প্রায় দেখা হইতো এর মাধ্যমে। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। প্রতাপের একটা সঙ্গী পেলে তারও ভালো থাকে। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, কারণ যদি কথা বেশি বলে তাহলে মাছ ধরতে পারবে না, এই কারণে বাক্যহীন সঙ্গী এই সময় সবচেয়ে ভালো। এই জন্য প্রতাপ আবার শুভার মর্ম বুঝিত, শুভার মর্যাদা বুঝিত, এই জন্য সকলেই শুভাকে শুভা বলিত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে সু বলে ডাকিত। মানে রোনালদোর বংশধর মনে হয়, রোনালদো বলতো সিউ আর এ বলতেছে সু, আচ্ছা যাই হোক। তো সে শুভাকে সু বলে ডাকিত, খুব ভালোবাসা। যাই হোক, শুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। তাহলে প্রতাপের জন্য কি বরাদ্দ ছিল? প্রতাপের জন্য একটা করে পান বরাদ্দ ছিল, ঠিক আছে? মানে শুভা তার প্রতাপের জন্য একটা করে পান নিয়ে আসতো। শুভা তাহার নিজে সাজিয়ে আনিত, মানে পানটা শুভা নিজেই বানায় আনতো, এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটি বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। মানে শুভা একটা আশা যে সে যেন প্রতাপকে কোনোভাবে সাহায্য করতে পারে বা প্রতাপের কোনো কাজে লাগতে পারে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত, মন্ত্র বলে সহসে এমন একটা আশ্চর্য ঘটনা ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত তাই তো আমাদের শুভার, এটা শুভা হবে, শুভার যে এত ক্ষমতা আছে তা তো জানতাম না। মনে করো শুভা যদি জলকুমারী হতো, জলকুমারী মানে জলপরি আর কি হইতো, আস্তে আস্তে জল হতে উঠিয়া একটা সাপের মাথার মণিক ঘাটে রাখিয়া যেত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালিয়ে গিয়া দেখিত রূপার অট্টলিকায় সোনার পালঙ্কে কে বসিয়া, আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? মানে শুভা এগুলা মনে মনে কল্পনা করছে যে আহ শুভা হচ্ছে একটা জলকুমারী যদি হইতো তাহলে সে একটা সাপের মাথার মণি, মানে একটা রত্ন ঘাটে এসে রাখতো, এবং প্রতাপ হচ্ছে তার এই যে তুচ্ছ মাছ ধরার কাজটাকে তুচ্ছ বলা হয়েছে, আসলে তো কোনো কাজ না। তো ওই মাছ ধরা ছাইরে ওই মণি দেখে জলে ডুব দিত এবং নিচে যায় দেখতো যে শুভা হচ্ছে একটা রাজকন্যা, পাতালপুরী রাজকন্যা সে, এই জিনিসটা বলা হচ্ছে। শুভা এটা মনে মনে চিন্তা করতেছে এবং ভাবছে এটা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালে রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে
কোন একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিণত করিয়া তুলিয়াছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। মানে শুভার বয়স বাড়তেছে, বয়স বাড়া মানে হচ্ছে তার বিয়ের বয়স কাছে আসতেছে, কিন্তু তার বিয়ে তো আসলে হচ্ছে না। তা সে হচ্ছে বাবা মার মনে হচ্ছে একটা বাপের বাড়িতে আসলে সে একটা বোঝা হয়ে পড়ে আছে। তো এটা শুভা আস্তে আস্তে বুঝতেছে, কিন্তু সে কিছু করতে পারতেছে না আসলে। এটা একটা কষ্ট লাগতেছে তার মধ্যে। এবার কি বলল, গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি ও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া। পূর্ণিমা প্রকৃতি একদম নিস্তব্ধ, একা বসে আছে। যৌবনের রহস্যপুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। ওইখানে পূর্ণিমা প্রকৃতির সাথে শুভার আসলে যে সম্পর্ক সেটা বোঝানো হইলো, যে শুভারও বয়স বাড়তেছে এবং পূর্ণিমা প্রকৃতিরও সাথে শুভার একটা সম্পর্ক আছে। অসীম নির্জনতা, শুভাও কথা বলতে পারে না এবং পূর্ণিমা প্রকৃতি যেন নিস্তব্ধ, সেও কথা বলতে পারতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে এক নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া, সে জানালার পাশে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে এই নিস্তব্ধ প্রকৃতি এবং নিস্তব্ধ এই শুভা। দেখো কিন্তু শুভার সাথে কিন্তু প্রত্যেকবারই প্রকৃতির তুলনা করা হচ্ছে। সে তার নিজের যেমন ভাষা নেই, তেমনি নিস্তব্ধ প্রকৃতি যখন হয় তখনই শুভা এই প্রকৃতির সাথে নিজেকে রিলেট করতে পারতেছে। এরপর যদি আসি আমরা, এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রু ছিল। হ্যাঁ, দেখবা যে যার বেশি টাকা আছে তার শত্রু আছে। স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল, কিছুদিনের মতো বিদেশ গেল, অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো কলিকাতায় চলো। তাহলে শুভারা থাকতো কোথায়? শুভারা থাকতো চণ্ডীপুর, গ্রামের নাম ছিল চণ্ডীপুর, তার পাশে একটা নদী ছিল নীরলসা তন্নী নদী, রিক্যাপ করো। আর এখন বণিকণ্ঠ বিদেশে গেছিল এবং ফিরে এসে বললো চলো কলিকাতায় চলো, মানে কলকাতায় চলো। এরপরে কি বললো, বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল, কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝাইতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছুই বুঝিয়া বলিতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। তাহলে দেখো, শুভা আসলে যদি আমরা একদম ক্লিয়ারলি কথা বলি, শুভা কিন্তু প্রতাপকে পছন্দ করতো। কেন পছন্দ করতো? কারণ তার একটা মাত্রই সঙ্গী ছিল, সেটা হচ্ছে প্রতাপ। তো প্রতাপকে পছন্দ করতো সে। এখন সে একই সাথে দুইটা আঘাত পাইছে। একটা হচ্ছে সে চণ্ডীপুর ছাইরে কলকাতা চলে যাচ্ছে, চণ্ডীপুর কিন্তু তার জন্মস্থান ছিল, তো ওইটা ছাইরে সে কলকাতা চলে যাচ্ছে। এখন অনেকেই দেখবা যে এই জিনিসটা অষ্টা রিলেট করতে পারো। দেখবা যে অনেকে যদি তার গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় পড়তে আসো, তখন দেখবো তোমাদের অনেক কষ্ট হচ্ছে, গ্রামের ওই প্রকৃতি সবকিছু তোমরা মিস করতে থাকো। তো এটা একটা কষ্ট। আরেকটা হচ্ছে শুভা প্রতাপকে পছন্দ করত, কিন্তু প্রতাপ যখন হঠাৎ করে এই কথাটা বললো, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, তখন শুভার মনটা একদম ভেঙে গেছে এবং তখন সে চিন্তা করতেছে কার মতো, এই যে মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে তাকায়। ব্যাধ মানে হচ্ছে শিকারী। শিকারী যখন হরিণ শিকার করে, তখন হরিণী তার দিকে একটা করুণ দৃষ্টিতে তাকায়, যখন বলে যে আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাকে এমনভাবে মারলে। তেমনি এই যে শুভা এটা চিন্তা করছে যে শুভ প্রতাপকে আসলে এটা বলতেছে যে আমি আসলে তো বলতে পারছি না, মনে মনে সেটা চিন্তা করতেছে যে আমি কি এমন তোমার ক্ষতি করেছিলাম যে তুমি আমাকে এই কথাটা বললা। তারপরে কি বলতেছিল, সেদিন সে গাছতলায় আর বসিল না, বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন, মানে সিগারেট খাচ্ছিল আর কি। তো শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগলো, শুভা কাঁদতে লাগলো। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়ায় পড়লো, মানে শুভার বাবাও কাঁদতে থাকলেন, কারণ তিনি শুভাকে অনেক ভালোবাসতেন এবং সে শুভার যে কষ্ট সেটা বুঝতে পারলেন। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে, মানে আগামীকাল তারা কলকাতায় যাবে। শুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল, ওই যে সর্বশিয়ার পাঙ্গলি। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল।
দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি ছিল। রাত্রিটা তাহলে কিসের রাত্রি ছিল? শুক্লা দ্বাদশীর রাত্রি ছিল, ঠিক আছে। শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে শস্পসজ্জায় লুটাইয়া পড়িল। সে ওই চিরপরিচিত নদী তট মানে নীলসত্তমী নদীর তীরে লুটাইয়া পড়ল, শুয়ে পড়ল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। মানে সে এখন প্রকৃতিকে অনুরোধ করছে যে আমাকে তুমি যেতে দিও না, আমি কলকাতায় চলে যাচ্ছি, আমাকে তুমি যেতে দিও না, আমি তোমাকে যেমন ভাবে দুইটা বাহু দিয়ে আঁকড়ে ধরে আছি, তুমি আমাকে এভাবে আঁকড়ে ধরে থাকো। এর মধ্য দিয়ে আমাদের এই গল্পটা শেষ হচ্ছে। মূলত একজন মুখ বা যারা আমাদের মাঝে শারীরিক প্রতিবন্ধী আছে তাদের যে কষ্ট, তারা যে সমাজে নিজেকে পিছিয়ে পড়া মনে উঠছে, তাদের যে কষ্ট, এটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং একজন বোবা মেয়ের সাথে এই যে নিস্তব্ধ প্রকৃতি, এটা খুব সুন্দর যে একটা সম্পর্ক, এটা রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা দেখানো হয়েছে। যদি আমরা এই কবিতাটা এই গল্পটা সারসংক্ষেপ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আসলে আমরা যদি সারসংক্ষেপ দেখি, কি বলা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পটি এক বাক প্রতিবন্ধী কিশোরীর জীবন নিয়ে লেখা। সুভাষিনী, যাকে সবাই শুভা বলে ডাকে, কথা বলতে পারতো না বলে সময়ের চোখে সে ছিল অসম্পূর্ণ। তার নিজের মাও তাকে ভালোবাসার বদলে অবহেলা করতেন। শুভার এই একাকী জীবনের একমাত্র আশ্রয় ছিল প্রকৃতির শান্ত পরিবেশ। গোয়াল ঘরের দুটি গাভী, যার নাম সর্বশী ও পাঙ্গুলি, ছিল তার সব থেকে ভালো বন্ধু। তাদের কাছে শুভার মনের সব দুঃখ কষ্ট তারা প্রকাশ করিত, কারণ তারা তার মুখের ভাষা না বুঝলেও মনের অনুভূতি বুঝতো। গ্রামের প্রতাপ নামের এক যুবকও ছিল, এটা ছিল হবে, ছিল শুভার নীরব বন্ধু। গল্পের শেষে শুভার বাবা তার বিয়ের জন্য তাকে কলকাতায় নিয়ে যান। চেনা পরিবেশ ও প্রিয় বন্ধুদের ছেড়ে শুভা চলে যাওয়ার করুণ দৃশ্য গল্পের মূল আকর্ষণ। এই গল্পে ভাষা না থাকা সত্ত্বেও মনের গভীর অনুভূতি এবং প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক সুন্দরভাবে প্রকাশ পেয়েছে এই গল্পটার মধ্যে। আশা করি এই গল্পটা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারছো। এবার আসে আমরা এই গল্পটার শব্দার্থ যদি একটু দেখে নেই, তাহলে আমাদের এই গল্পটা আসলে, এই দেখো গল্পের শব্দার্থ। প্রথমে বলা হলো গর্ভের কলঙ্ক, সন্তান হিসাবে কলঙ্ক। শুভার মা শুভাকে নিজে গর্ভের কলঙ্ক মনে করতেন। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট মানে বড় পাতা বিশিষ্ট, দীর্ঘ হলো বড়, সুযুক্ত বড় মানে হচ্ছে এখানে বিশেষিত করা হয়েছে। পল্লব হলো পাতা, এখানে চোখের পাতাকে বোঝানো হয়েছে। ওষ্ঠাধর মানে হচ্ছে ওষ্ঠ এবং অধর, মানে উপরের ও নিচের ঠোঁট। কিশলয় মানে গাছের নতুন পাতা, তর্জমা মানে অনুবাদ, অস্তবান মানে দুবন্ত, অনিমেষ মানে অপলক, পলকবিহীন, পলক পড়ছে না এমন, বিজয় মানে হচ্ছে জনশূন্য, মহত্ব মানে অবদান, তন্নি মানে হচ্ছে ক্ষীণ সুগঠিত অঙ্গবিশিষ্ট, আর বাখারি মানে হচ্ছে কাঁধের দুদিকে দুই প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের জন্য বিশেষ ধরনের বাঁশের ফালি। এরপরে দেখো ঢেকিশালা মানে যে ঘরে ঢেকি রাখা হয়। গৃহস্থ সচেতন মানে হচ্ছে পারিবারিক দৈনন্দিন জীবনে। আমরা বলছিলাম সুভা সম্পর্কে, তাদের গ্রামের তাদের কি কি ছিল, তাদের ঢেকিশালা ছিল, তাদের হচ্ছে তোমার আরো অনেক কিছু ছিল, গোয়াল ঘর ছিল, এরকম বেশ কিছু ছিল। তো এটা হচ্ছে গ্রামীণ সচ্ছলতা আর কি। দেখো চিরস্তব্ধ হৃদয় উপকূল মানে শান্ত হৃদয়, ঝিল্লির অপূর্ণ মানে ঝিঝি পোকার আওয়াজ, গণ্ডদেশ মানে গাল, মুখ মানে বধির বোবা, কপল মানে হচ্ছে গাল, নেত্রপল্লব চোখের পাতা, শুক্লা দ্বাদশীর রাত্রি, শুক্লা দ্বাদশী মানে হচ্ছে চাঁদের 12তম দিন। তো এই শব্দার্থগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা। আর গল্পটা তোমরা অবশ্যই একবার ভালো করে পড়বা। যে ইনফরমেশনগুলো ভাইয়া দাগাই দিচ্ছি সেই ইনফরমেশনগুলো আবার একবার দেখবা ভালো করে, কারণ এগুলো অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। শুভা থেকে কিন্তু প্রচুর পরিমাণে অবজেক্টিভ আসে এবং 90% কেসে শিওর থাকো শুভা থেকে তুমি এটা সৃজনশীল পাবা। তাই সৃজনশীলগুলো একটু ভালো করে দেখবে এবং সৃজনশীলের ক্লাসগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গল্পটা ভালোভাবে পড়ো। আল্লাহ হাফিজ।